স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদ। সরকারি ক্রয়ের স্বচ্ছতা এবং জবাবদিহি আনতে চলতি বছরের সব সেক্টরে ই টেন্ডারিং আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যেই মন্ত্রণালয় বিভাগ এবং ই টেন্ডারিং চালু করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ে। জানুয়ারির মধ্যে সব স্তরে ই টেন্ডারিং চালুর জন্য কাজ করছে পরিকল্পনা মন্ত্রণালয়। এ পদ্ধতি চালু করলে টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ আমরা আলোচনা করব ই টেন্ডারিং প্রক্রিয়া নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট বা সিপিটিইউ এর মহাপরিচালক মোহাম্মদ ফারুক হোসেন এবং জামান অ্যান্ড ব্রাদার্সের প্রতিনিধি মোহাম্মদ কবির। জনাব কবির এবং জনাব ফারুক হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো আছি এবং স্বাগত জানাচ্ছি আমিও দর্শকদের। যেটা ফারুক হোসেন, আপনাকে দিয়ে আমরা প্রথম প্রশ্ন শুরু করতে যাচ্ছি। ঠিক মোটামুটি এক বছর আগে আমরা ই টেন্ডারিং নিয়ে কথা বলেছিলাম, যখন সরকার কেবলমাত্র বিভিন্ন সেক্টরে চালু করেছিল। এই গত এক বছরে ই টেন্ডারিং যে যাত্রা, একটা দীর্ঘমেয়াদী যাত্রা আপনারা শুরু করেছেন, সেই যাত্রায় কি অবস্থায় আছি আমরা? আমরা এ পর্যন্ত আমাদের হিসাব করেছি যে সরকারি প্রতিষ্ঠান যেগুলো ক্রয় প্রক্রিয়ায় খুব বেশি সংযুক্ত আছে তাদের হিসাবে আমাদের প্রায় ১৩০০-র মতো সংস্থা আছে। তার মধ্যে আমরা এ পর্যন্ত ৯২৮টি সংস্থাকে সংযুক্ত করেছি ইজিপির সঙ্গে, এবং এটি হলো ৭৫%-এরও বেশি। আর বাকি যেগুলো আছে সেগুলো ছোট ছোট পৌরসভা এবং উপজেলা। আমরা বলতে পারি যে আসলে মেজর প্লেয়ার যারা ইন পাবলিক প্রকিউরমেন্ট তারা অলরেডি এসে গেছে। এবং এইদিকে টেন্ডারের সংখ্যা যারা রেজিস্টার্ড হয়েছে ২৭,০০০-এর উপরে চলে গেছে, এবং আমরা ৭৫,০০০-এরও বেশি টেন্ডার ফ্লোট করেছি ইন ই টেন্ডারিং। সো এখন আমরা বলতে পারি যে এটি সময়ের ব্যাপার মাত্র, যখন ১০০ ভাগ টেন্ডার এই বছরই ১০০ ভাগ টেন্ডার অনলাইনে হবে এবং কাগজের চর্চা সম্পূর্ণভাবে উঠে যাবে। খুবই আশার কথা। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব কবির হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি একজন ব্যবসায়ী এবং আপনি কম্পিউটারের মাধ্যমে অনলাইনে টেন্ডার জমা দেন। আপনার ক্ষেত্রে প্রথম থেকে নিশ্চয়ই একটা জড়তা ছিল, ঠিক এক্স্যাক্টলি এখন আপনার পরিস্থিতি কি? মানে আপনি বা আপনার যারা ফেলো ব্যবসায়ী রয়েছেন তারা এটা কি কতটা কমফোর্টেবল মনে করছেন? এখন তো আসলে তথ্য প্রযুক্তির দেশ। জি। তো ফার্স্টে আমরা কিছু প্রবলেম ফেস করছিলাম, তো ওই জিনিসগুলো আসলে প্র্যাকটিসের ব্যাপার। তো এখন আমরা সিপিটিউ থেকেও আমাদেরকে ট্রেন আপ করছে, দোহাটেকের মাধ্যমে আমরা ট্রেনিং প্রাপ্ত হয়েছি। তাছাড়া এখন সব কিছুই অনলাইন ভিত্তিক, এবং আমরা জামান অ্যান্ড ব্রাদার্স লাস্ট 4 ইয়ার্স গোয়িং আমি কাজ করতেছি। 250 টেন্ডার আমরা সাবমিট করছি। তো স্বাভাবিকভাবে আমরা যেটা দেখেছি যে 24 আওয়ার্সই কাজের সুযোগ। এখানে টাইম, অফিসিয়াল টাইম মেনটেন করে কাজের প্রয়োজন নেই। আমার যখন প্রয়োজন হচ্ছে আমি তখনই অনলাইনে ঢুকে আমি টেন্ডারের এভরি ইনফরমেশন আমি গ্যাদারিং করতে পারছি। টেন্ডারের সিকিউরিটি জমা দেওয়ার ডেট, ক্লোজিং টাইম, টেন্ডারের পার্সেজের ফিস কত, ইত্যাদি ইত্যাদি। এরকম অনেক ধরনের ইস্যু থাকে, কাজের নেচারগুলা। আমরা দেখেছি যে টেন্ডার নোটিশ পাবলিশ হওয়ার আগে আমরা এপিপি পেতাম, অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান। ওইখানে অ্যাপ্রক্সিমেটলি বাজেট দেওয়া থাকতো, প্লাস সম্ভাব্য ডেট দেওয়া থাকতো, টেন্ডার পাবলিশিং ডেটের সম্ভাব্য ডেট দেওয়া থাকতো, এরকম অনেক ইনফরমেশন থাকতো। ফাইনালি আমরা যখন টেন্ডার নোটিশটা পাইতাম, ওইখানে আমরা কত টাকার টেন্ডার সিকিউরিটি জমা দিতে হবে, এবং এটা যেহেতু আমাদের ব্যাংকে দিতে হয়, এটা আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আমরা টেন্ডারটা ক্রয় করতে পারি কিন্তু অনলাইনেই। আচ্ছা, অনলাইনেই পেমেন্টটা করতে পারছেন অনলাইনে। টেন্ডার ফিস যেটা পারচেজ করার যে ফিসটা, ওটা আমরা অনলাইনেই পরিশোধ করতে পারি। এবং ওইটা যখন আমি পরিশোধ করে দিচ্ছি তখনই আমি আমার সিস্টেমে কিন্তু তার ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছি, তার সমস্ত ইনফরমেশন আমরা কিন্তু তখনই টেন্ডার প্রিপারেশনের যে ব্যাপারটা, আসলে অনেকগুলো স্টেপ আছে এখানে, টেন্ডার প্রিপারেশন কাজ আমরা শুরু করে দিতে পারি। তো টেন্ডার সাবমিট করার জন্য তো আসলে অনেক ডকুমেন্টস সাবমিট করতে হয়। তো আমি আসবো আসলে স্টেপ বাই স্টেপ। ধন্যবাদ জনাব কবির হোসেন। তার আগে নেব আমরা একটা 50 সেকেন্ডের বিরতি। আমরা নিচ্ছি একটি 50 সেকেন্ডের বিরতি, আবারও ফিরছি আলোচনায়। জনাব ফারুক হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি, যখন আমরা টেন্ডারিং কথা শুনি তখন কিন্তু আমাদের কিছু নেতিবাচক চিত্র ফুটে ওঠে। আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের অভিজ্ঞতায় পাড়ায় মহল্লায় টেন্ডারিং নিয়ে মারামারি হচ্ছে, এক পক্ষ আরেক পক্ষকে টেন্ডার জমা দিতে বাধা দিচ্ছে, এবং এটা নিয়ে
লিটারালি খুনাখুনি হচ্ছে লিটারালি। এবং এইখান থেকে আমরা বারবার বলছিলাম যে যখন টেন্ডারিং হবে আপনারা বলছিলেন যে এই অবস্থা থেকে আসলে আমরা বেরোতে পারবো, এবং একজন মানুষ বাংলাদেশের যে কোনো দেশের বাইরেও সম্ভবত যে কোনো জায়গা থেকে তারা টেন্ডারিং অংশ নিতে পারবে এবং এটা খুব স্বচ্ছ প্রক্রিয়া হবে। কিন্তু এর পরেও কি কোনো রিস্ক দেখেন আপনি, বা নতুন কোনো সমস্যা যেই প্রক্রিয়াটা আমরা ডেভেলপ করেছি এখানে, যেই জায়গাটার কথা আপনি বললেন, এটি কমপ্লিটলি এখন মুক্ত। কারণ যেই ইজিপি পোর্টাল, এটা কিন্তু একটা গ্লোবাল টেন্ডার বক্স বলা যেতে পারে। মানে বিশ্বের দেশের যে কোনো জায়গা থেকে যে কোনো সময় টেন্ডার ড্রপ করতে পারবে এবং তাকে বাধা দেওয়ার তো কোনো সুযোগ নেই। আপনি কবির সাহেবের কাছে শুনেছেন যে 24 ঘন্টাই কিন্তু ওপেন, এবং ইজিপি পোর্টাল 24 ঘন্টা অ্যালাইভ, এবং ইজিপি সংক্রান্ত কোনো সমস্যা সমাধানের জন্য 24 ঘন্টা সিপিটিউতে হেল্প ডেস্ক ওপেন। যে কোনো সময় আপনি ফোন করেন, আপনি যদি হান্টিং নাম্বারে করেন অথবা মোবাইলে করেন, আপনি যদি মেইল করেন, সাথে সাথে আপনি রেসপন্স পাবেন। তো সুতরাং টেন্ডারের এই প্রবলেমটা সলভ করতে পারছে যে কোনো সময়, এটি হলো তার জন্য একটা বড় ধরনের সাপোর্ট। আর দরপত্র দাতা যেই দরপত্র সাবমিট করছে সেটির সঙ্গে সঙ্গে এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে সিস্টেমে। এটা দরপত্র দাতাও দেখতে পাচ্ছেন না, অন্য দরপত্র দাতাও ইনার আরেকজনের দরপত্র দেখার কোনো সুযোগ নেই। ইভেন যে ক্রয়কারী সংস্থার কর্মকর্তারা এটি হ্যান্ডেল করছেন তাদেরও দেখার কোনো সুযোগ নেই। সাবমিশন ডেডলাইনে যখন দরপত্র ক্লোজড হয়ে যাবে সাবমিট করা, এরপরে ওপেন যে করবে ওপেনিং কমিটি তখন ওপেন করতে পারবে। এর আগ পর্যন্ত কেউ জানবে দেখার কোনো সুযোগই নেই। এছাড়া আরেকটা বিষয় বলা হয়, যখন যারা দরপত্র জমা দিচ্ছেন তাদের অনেক সময় অনেক তথ্য ওখানে দেওয়া থাকে, ব্যাংক ডকুমেন্টসের কথা থাকতে পারে। এই তথ্যগুলোর নিরাপত্তা নিশ্চয়তা আসলে কতটা এই পদ্ধতিতে পাওয়া যাচ্ছে? 100 ভাগ। এখন যে ডকুমেন্টস গুলো দেয়া হচ্ছে সেগুলো তো তারা স্ক্যান করে আপলোড করছে, এবং এটা মূল্যায়ন কমিটি ভেরিফাই করছে। এটাকে আরো সহজ করার জন্য আমরা আর্কাইভ ডেভেলপ করছি, যে আর্কাইভে সে ধরেন গত 5 বছরের তাদের যে ডকুমেন্ট, অভিজ্ঞতার সনদ, তাদের বিশেষ অভিজ্ঞতার ডকুমেন্ট অথবা তার টার্নওভারের ডকুমেন্ট, এগুলো আর্কাইভে থাকবে, এবং একজন দরদাতা যতবার দরপত্র দাখিল করবেন ততবার তাকে এগুলো দাখিল করতে হবে না। এবং সেগুলো তার আর্কাইভ থেকে ভেরিফিকেশন হয়ে যাবে যে এগুলো সঠিক আছে। এটা একটা সহজ অবস্থায় চলে যাবে। সুতরাং এই ক্ষেত্রে আমি অসুবিধার দিক যেগুলো দেখি সেগুলো হলো আমরা আনস্কিলড ইন হ্যান্ডলিং আইটি। এটা হলো যে দরদাতা নিজে হ্যান্ডেল করে না, দরদাতা আরেকজনের সহায়তা নেয়, যে সাইবার কাফেতে গেলে তার পাসওয়ার্ডটা আরেকজন জেনে ফেলে। এই জিনিসগুলো আমরা সচেতন করার চেষ্টা করছি, এবং আমরা প্রত্যেকটা জেলায় গিয়েছি, জেলায় গিয়ে আমরা শেয়ার করেছি দরপত্র দাতাদের সঙ্গে, ক্রয়কারী সংস্থার সঙ্গে, যে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা আরেকটা আছে, আসলে এই ধরনের প্ল্যাটফর্ম বা এই ধরনের পোর্টাল কাজ করার প্রধান সমস্যা হলো হিউম্যান এরর। মানে আমি মনের অজান্তেই রিজেক্ট না করে আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি, অ্যাপ্রুভ না করে রিজেক্ট করে দিচ্ছি, বাটন যেটা আমাকে প্রেস করতে হবে সেটা না করে আমি অন্যটা করছি। এই যে হিউম্যান এরর, এই এররগুলোর কারণে কিন্তু অনেকগুলো সমস্যা এখন হচ্ছে। যেমন আইন অনুযায়ী দরপত্র দাতা যখন নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড পাবে, তাকে 7 ডেজের মধ্যে রেসপন্স করতে হবে যে আমি পেয়েছি, সে একটা বাটনে প্রেস করবে। দেখা যাচ্ছে সে ভুলে ডিক্লাইন করে দিচ্ছে, তার মানে আমি কাজ করব না। ডিক্লাইন করলেই কিন্তু তার টেন্ডার সিকিউরিটি ফরফিট হবে, এবং সে কাজ না পেয়ে সেকেন্ড যে দরদাতা তার কাছে চলে যাবে। সো এই যে অমনোযোগিতার জন্য যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা অ্যাওয়্যার করার চেষ্টা করছি, এবং আমরা আশা করব যে দরদাতাগণ আস্তে আস্তে এই জিনিসগুলো ওভারকাম করতে পারবে। অ্যাবসলিউটলি। জনাব কবির, নিরাপত্তার বিষয়ে আপনার অভিজ্ঞতা কি বলে? কারণ আপনি রিসিপিয়েন্ট এন্ডে আছেন, তো ওখানে আপনি বা আপনার যারা ফেলো ব্যবসায়ীরা আছেন যারা টেন্ডারে অংশ নিচ্ছেন, কখনো কি হুমকির সম্মুখীন হয়েছেন? একদমই না। কারণ হচ্ছে আমি তো 250 সাবমিট করছি, কখনোই আমি যে কোটেশন আমি দিয়েছি সামারি, কখনোই আমার ভ্যালু চেঞ্জ হয় নাই। শুধু এখানে আরো যে বিষয়গুলো জড়িত সেটা হচ্ছে, আমি যখন সাবমিট করতেছি আমি কিন্তু প্রত্যেকটা ফর্ম মানে ম্যান্ডেটরি ইনক্রিপ্টেড করে দিতে হচ্ছে, আদারওয়াইজ আমি সাবমিটের বাটনই পাবো না। যখন আমি ইনক্রিপ্টেড করে দিচ্ছি তখন ওটা এক ধরনের মেশিন ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে। ওই ডাটাটা কিন্তু আর কেউই দেখার কোনো, কেউ যদি ওপেন করেও থাকে থার্ড পারসন, তাও দেখতে পাবে না, কারণ হচ্ছে ওটা ইনক্রিপ্ট অবস্থায় থাকে ডাটাটা। অর্থাৎ এক ধরনের মেশিন ল্যাঙ্গুয়েজ, সে ওই কত সাবমিট করছে সে ভ্যালুটা সে দেখার মতো সুযোগ পাবে না। তাছাড়া আমরা আরো যে বিষয়গুলো ইনশিওর হয়েছে এখানে,
যে আমি যখন একটা টেন্ডারের এগেনস্টে যখন আমার প্রয়োজনীয় ইনফরমেশন কাগজগুলো অ্যাড করতেছি, জি। তখন ওই যে সাবমিট হয়ে গেল, সাবমিট হওয়ার পরে ওই যে ডকুমেন্টসগুলো আমার পোর্শন থেকেও ওইটাকে এডিট অথবা ডিলিট করার আর কোনো সুযোগ নাই। সুতরাং আমার পোর্শন থেকেও আমি যে একটা ফলস কাগজ দিব হ্যাঁ, এই সুযোগও নাই। কারণ হচ্ছে টুডে টুমোরো ওটা মানে ওটা চোখের সামনে চলেই আসবে। কারণ ওইটা সার্ভারে যখন একবার হিট হয়ে গেল, সাবমিট হয়ে গেল, তখন ওইটা আর আমার রাইট নাই ওইটা ডিলিট করার। সো ওইটা আমাকে যে কাগজগুলাই দিতে হচ্ছে না কেন, ওটা অবশ্যই মানে প্রপার সার্টিফিকেটই আমাকে দিতে হচ্ছে। সুতরাং এখানে কেউ আদার্স কোনো পার্সন ফলস কাগজ দিয়ে পার এটা পেয়ে নিশ্চয়ই যাবে এই পারবে না, সুযোগটা নিশ্চয়ই একদমই পারবে নাই। না। হ্যাঁ, তাছাড়া ধন্যবাদ। আমরা যে সাবমিটগুলো করেছি লাস্ট 4 ইয়ার্স রানিং আমার কখনোই কোনো ডকুমেন্টসে হেরফের হয় না। ধন্যবাদ আপনাকে। জনাব ফারুক হোসেন, আপনাকে জানতে চাচ্ছি সরকারি ক্রয় এবং আইন এবং বিধিমালায় সম্প্রতি কিছু সংশোধনী আনা হয়েছে এবং অনেক আশঙ্কা করছেন যে এখানে 10%-এর যে সীমা বেঁধে দেওয়া হয়েছে, এতে আসলে কোনো এতে কোনো আসলে এই পুরো প্রক্রিয়ায় কোনো অন্তরায় হয়ে দাঁড়াবে কিনা? না, আমরা ইজিপিতে 10% যে অ্যাবাভ অ্যান্ড বিলো যে পলিসিটা করা হয়েছে, জি। এটি আমাদের দেশের কালচার অনুযায়ী করা হয়েছে এবং এটি একটি মানে বলা যেতে পারে এমন একটি পদক্ষেপ যেটা দেশের ডিমান্ড। এটা আমি বুঝিয়ে বলছি যে একজন দরপত্র দাতা তার যত ধরনের ব্যয় আছে সব ব্যয় যুক্ত করে কিন্তু সে দর দাখিল করে। হ্যাঁ, অবশ্যই। এখানে শুধুমাত্র মার্কেট প্রাইস নয়, না। মার্কেট প্রাইস, পরিবহনের খরচ, তার প্রফিট, profit, ট্যাক্স, ভ্যাট, right. তারপর তার হিউম্যান রিসোর্সেস কস্ট, অফিস কস্ট, টাইম কস্ট, সব মিলে সে দর। এই দরটা দরদাতা যেমন দাখিল করে এবং ক্রয়কারীও তেমনি গোপনে এটাকে তৈরি করে রাখতে হবে। তো এই যে এটাকে বলা হয় দাপ্তরিক প্রাক্কলিত মূল্য। দাপ্তরিক প্রাক্কলিত মূল্যের চেয়ে দেখা যাচ্ছে 40%, 50% বেশি পর্যন্ত কেউ কোট করে, আবার 40% কমেও কোট করে। এখন হয় কি, যখন ভেরিফিকেশনে যায়, ভেরিফিকেশনে গেলে এটা সামঞ্জস্যপূর্ণ কিনা এই জায়গাতে কিছু ম্যানিপুলেশন হয়। সে কারণে 10% এর বেশি যদি হয়, 10% এর কম যদি হয়, তাহলে দুটোকেই বাদ দেওয়া হচ্ছে। কারণ যে বেশি সে কিন্তু ওভার প্রাইস করছে, আর যে কম সে কিন্তু ইনক্যাপেবল, সে কাজ করতে পারবে না আচ্ছা, আচ্ছা। কম দরে। সেই জন্য আগেই এই দুটোকে বাদ দিয়ে দিয়ে এবং এই বাকি যে কম্পিটিশনটা হবে সেটা আপনি ধরে নিতে পারেন যে 90 এবং 110 এর মধ্যে কম্পিটিশনটা হবে। সুতরাং এটা উন্মুক্ত দরপত্র পদ্ধতির যে প্রক্রিয়া তাতে কোনো রকম বাধা সৃষ্টি করবে না। এবং যারা যদি এই প্রক্রিয়া যদি কখনো সমান হয়ে যায়, যারা রেসপন্সিভ হয়েছে তাদের, সে ধরেন 3 জন রেসপন্সিভ হয়েছে, একই রকম 3 জনের যদি কোড সমান করলো, হয়ে যায় কোড দর, হয়, দর বাই যদি চান্স সব- কোনো সুযোগ নাই সমান হওয়ার, কারণ দেশের সব জায়গা থেকে সে পার্টিসিপেট করছে। সমান হলে এখন তার পূর্ব অভিজ্ঞতার জন্য একটা ম্যাট্রিক্স করে দেওয়া হয়েছে, আচ্ছা। সেখানে স্কোরিং করা আছে, সেটা অনুযায়ী তার যে আগের যে অভিজ্ঞতা সেটা। ওটা মূল্যায়ন করে যে উইনার হবে তাকে কাজটি দেওয়া হবে। ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার। সময় হলো একটা বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত একবার খাতুন হসপিটাল মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি ই টেন্ডারিং নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সিপিইউটির মহাপরিচালক মোহাম্মদ ফারুক হোসেন এবং ব্যবসায়ী জনাব মোহাম্মদ কবির। জনাব কবির এবং জনাব ফারুক হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আরেকবার আমরা আলোচনা শুরু করছি, তার আগে জনাব কবির, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমার যত জানা আছে এই আপাতত প্রায় 27,000 ব্যবসায়ী যারা ই টেন্ডারিং এর সাথে সম্পৃক্ত হয়েছেন, অর্থাৎ তারা এনলিস্টেড হয়েছেন, কিন্তু এই কাজে এই পেশায় আছেন লক্ষাধিক লোক। তারা কেন আসছে না? কি সমস্যা? অবশ্যই এটা আসলে স্টেপ বাই স্টেপ আসতেছে। আমি যখন ফার্স্ট 2012-13-তে যখন সাবমিট করি, তখন কিন্তু আমি একটা টেন্ডার যখন ড্রপ করছি তখন দেখেছি 3-4 পার্টিসিপেট। কিন্তু এখন আমি যেমন লাস্টে লালমনিরহাটে আমি একটা টেন্ডার সাবমিট করেছিলাম, সেখানে 67 জন টেন্ডার মানে পার্টিসিপেট করছে। সুতরাং এটা স্বাভাবিকভাবে এই চেঞ্জিংটা চলে আসতেছে, এটা আস্তে আস্তে আরো বাড়বে। আর আমি কিন্তু সারা বাংলাদেশেই কম বেশি, আমি নারায়ণগঞ্জ টেন্ডার সাবমিট করেছি, আমি ঝিনাইদহ টেন্ডার সাবমিট করেছি, আমি লালমনিরহাট করছি, জয়পুরহাট, রংপুর, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, এইগুলা এই অঞ্চলেও, অর্থাৎ আমি এমনকি ঢাকাতেও আমি করছি। তো ওভারঅল আসলে ওপেন হয়ে গেছে, মার্কেটটা ওপেন হয়ে গেছে এবং সবাই বুঝতেছে যে এটা এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে আসতেই হবে। এখন আর ম্যানুয়ালির ব্যাপারটা আর থাকছে না। যদিও 2000 আমি যতটুকু জানি 12-13-তে অনলি 10% টেন্ডার অনলাইনে দেওয়া হতো ইজিবিতে, যেটা এখন কিন্তু, আর তখন অনলি 4টা ডিভিশন ছিল, এখন অনেক ইনভলভ হয়ে গেছে।
আগে কিন্তু প্রথম শুরুতে absolutely. 4টা ডিভিশন ছিল, বাট এখন অনেক ডিভিশন চলে আসছে যেহেতু online-এ। সরকারি প্রায় 75% প্রতিষ্ঠান ই টেন্ডারিং আওতায় এসে গেছে, চলে গেছে। তো যারা ব্যবসায়ী আছেন তাদেরকে আসলে আসতে হবে এখানে। ধন্যবাদ জনাব কবির, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব ফারুক হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি, সিপিটির মহাপরিচালক হিসেবে আপনি প্রায় 2 বছর কাজ করছেন। এই 2 বছরের কাজ করার অভিজ্ঞতার আলোকে আমি জানতে চাই এখনো কি কি চ্যালেঞ্জ রয়েছে এই পুরো টেন্ডার প্রক্রিয়াটাকে আসলে অনলাইনে আওতায় আনার ক্ষেত্রে? আমার কাছে প্রধানত আসলে 3টি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল এই ক্ষেত্রে, আমি আমার কাজের অভিজ্ঞতা থেকে দেখছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্দেশ দিলেন যে 2016 সালের ডিসেম্বরের মধ্যে ই টেন্ডারিং এর আওতায় সবাইকে নিয়ে আসতে হবে, এই নির্দেশের সময় আমি 3টা চ্যালেঞ্জেরই মুখোমুখি হয়েছি। একটি হলো যে আমি 4টা প্রতিষ্ঠান দিয়ে শুরু করেছি, আমাকে প্রায় 1300 প্রতিষ্ঠানকে নিতে হবে, কিন্তু আমার সার্ভারের তো ক্যাপাসিটি নেই। সার্ভারের ক্যাপাসিটি ছিল 4টা প্রতিষ্ঠানের। সুতরাং 4টা আমরা একটা ইন্টারিম ক্যাপাসিটি এনহান্স করেছি, সম্প্রসারণ করেছি আমাদের প্রেজেন্ট ডাটা সেন্টারে। এরপর একই সঙ্গে আমরা টেন্ডার করে নতুন আরেকটা ডাটা সেন্টার, এটা শিপমেন্ট হয়ে গেছে, আগামী 1 মাসের মধ্যেই এটা ইনস্টলেশন হবে এবং ডাটা ট্রান্সফার হবে। তখন পুরনোটা আমরা বাদ দিয়ে দেব, নতুনটাতে চলবে। এবং নতুনটা পুরনোটার ইন্টারিম সম্প্রসারণের পরে তার ক্ষমতা দাঁড়িয়েছে 6 টেরাবাইট। এখন আমরা যেটা ইনস্টল করতে যাচ্ছি এটা 200 টেরাবাইট। সুতরাং আপনি চিন্তাই করতে পারছেন যে বিগ চ্যালেঞ্জ এই যে ডাটা ট্রান্সফার করা, এবং আগামী 6 মাস এই ডাটা ট্রান্সফারটা স্মুথলি করতে হবে, এটা একটা চ্যালেঞ্জ। 2 নম্বর চ্যালেঞ্জ হলো প্রশিক্ষণ দেওয়া। একসঙ্গেই এত প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং যারা দরপত্রদাতা তাদের প্রশিক্ষণ দেওয়া। আমরা কন্টিনিউয়াসলি প্রশিক্ষণ চলছে, ব্যাংকও আছে এর সাথে, ব্যাংকও আছে, সেই জন্য 44টা ব্যাংক যুক্ত আছে। প্রশিক্ষণ দরদাতাদের প্রশিক্ষণ হচ্ছে এবং কর্মকর্তাদের প্রশিক্ষণ হচ্ছে, এবং আমরা এই প্রশিক্ষণ আগামী জুন পর্যন্ত অলরেডি প্ল্যান করেছি, যেটা কন্টিনিউয়াসলি চলবে। এটা হলো দ্বিতীয় চ্যালেঞ্জ, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া। তৃতীয় চ্যালেঞ্জ হলো দরদাতাদের আসলে অ্যাওয়্যার করা যে তোমরা নিজেরা হ্যান্ডেল করো, তোমরা সাইবার ক্যাফেতে যাবা না এবং তোমরা অন্যকে তোমার পাসওয়ার্ড দিবা না। এবং একই সঙ্গে প্রকিউরিং এন্টিটিকে সচেতন করা যে আমরা ইজিপিতে যেই ডকুমেন্টটা দিয়েছি, টেন্ডার ডকুমেন্ট, সেই ডকুমেন্টটাতে দরপত্রের মূল যে তথ্যগুলো সেগুলো কিন্তু প্রকিউরিং এন্টিটি বা ক্রয়কারী বসাবে। ক্রয়কারী চাইলে সেখানে ম্যানিপুলেট করতে পারে। আচ্ছা, যেমন ধরেন একটা কাজের ভ্যালুয়েশন হলো 1 কোটি টাকা, সে যদি টার্ন ওভার চায় 5 কোটি, তাহলে কিন্তু আসতে পারবে না দরদাতারা। এই ধরনের ম্যানিপুলেশন করতে পারে, এটা তার উপর নির্ভর করে। তো আমি আহ্বান জানাবো, এটা একটা চ্যালেঞ্জ যে আমাদের ক্রয়কারীরা যেন দরপত্র প্রক্রিয়ার যে মূল আইন বা মূল বিধির যে স্পিরিট, সে অনুযায়ী যেন দরপত্রটি প্রক্রিয়া করে, যাতে এর উদ্দেশ্য হয় কম্পিটিশন। প্রতিযোগিতাই হলো আসলে দরপত্রের মাধ্যমে ক্রয়ের মূল স্পিরিট, এটা যেন বজায় রাখা হয়। এরপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছি, একই সঙ্গে ব্যাংক, ডেভেলপমেন্ট পার্টনার্স কিন্তু এখন তারা যে রিভিউটা করে সেটাও কিন্তু এখন অনলাইনে রিভিউ করতে পারছে। সুতরাং ডেভেলপমেন্ট পার্টনার্স, আপনার ক্রয়কারী অর্গানাইজেশন, মিনিস্টার, পারচেজ কমিটিও ইনশাল্লাহ চলে আসবে। তারপর আছে সাধারণ মানুষ কিন্তু এখন রিপোর্ট সেকশন থেকে তথ্য পেতে পারে। সো এই পুরো কর্মযজ্ঞ একই সময়ে প্রায় 47,000 কনকারেন্ট ইউজার যদি এসে কাজ করে তাহলে একটা বিশাল ব্যাপার এটা। এবং কবির সাহেব যে বললেন যে এটা একটা চক্র, এটা একটা স্টেপ ওয়াইজ যেতে হয়, তো এই খুব একটা কমপ্লেক্স প্রসিডিওর ইজিপি, ইটস নট এ ভেরি সিম্পল। সো এই জিনিসগুলো বুঝে কাজ করতে হবে। খুবই সংক্ষেপে আপনি খুবই সংক্ষেপে যে আপনি সার্বিকভাবে কি মনে হয় যে এই পুরো প্রক্রিয়া একজন ব্যবসায়ী হিসেবে খুবই সংক্ষেপে? এটা অবশ্যই পজিটিভ দিক, বিকজ হচ্ছে আমার অনেক টাইম আমার কনজিউম হচ্ছে। আচ্ছা, আর সেকেন্ডলি হচ্ছে যে গতিশীলতা বাড়ছে। ধন্যবাদ জনাব কবির হোসেন, ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে। আমরা আশা করব যে এই যে প্রক্রিয়া চলছে, জনাব ফারুক হোসেন আপনাকে ধন্যবাদ, এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং সকল প্রক্রিয়া, সরকার সকল ক্রয় প্রক্রিয়া টেন্ডারিং মাধ্যমে আসবে। ধন্যবাদ আপনাদের। আমার ধন্যবাদ। এই ছিল আজকে আমাদের খাতুনগঞ্জ থেকে মধু ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।